মেঘা রাস্তায় কান ধরে দাঁড়িয়ে আছে, রাগে ফুসফুস করছে কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারছে না। মেঘা কান ধরে আছে আর অয়ন তার সামনে রাগীভাবে তাকিয়ে আছে। মেঘার ফ্রেন্ডরা সবাই মেঘার পেছনে দাঁড়িয়ে আছে। ভাইয়া, আমি এখন বড় হয়েছি, আমাকে এমন সবার সামনে অপমান করতে পারেন না। আচ্ছা, তোর মনে আছে যে তুই বড় হয়েছিস? এখানে কি করিস? কলেজ শেষে সব ফ্রেন্ডরা এক একজন এক এক জায়গায় ভর্তি হয়েছে, তাই সবাই মিলে একটু ঘুরতে এসেছি। ছেলেদের সাথে ঘুরছিস? হ্যাঁ, ঘুরেছি তো কি করবেন আপনি? আমি ওদের সাথে ঘুরবো, নাচবো, গাইবো, তাতে আপনার কি? আপনি আমাকে শাসন করার কে? ইস, যদি জোরে কথাগুলো বলতে পারতাম। ভাইয়া, মেয়েরাও তো আছে। সে তো দেখতেই পাচ্ছে। আর এটি কি বলেছিস? টপ। এসব টপ তোকে কে কিনে দিল? ফ্রেন্ড গিফট করেছে। কোন ফ্রেন্ড একটু শুনি। রাহাত গিফট করেছে। নিজের কোনো সম্মান নেই যে যা দিবে তাই নিয়ে নেবে? মেঘার চোখে পানি চলে আসে, কিন্তু চোখের পানি নিচে পড়তে দেয় না। অয়ন রাহাতের কাছে যায়, ওর কাঁধে হাত রাখে। রাহাত ভয়ে কুঁকড়ে যায়। আজকের পর মেঘাকে টপ কেন? একটা সুতা দিলেও না এমন অবস্থা করব যে কাউকে গিফট দেওয়ার আগে 10 বার ভাববে। রাহাতের কানের কাছে গিয়ে বলে। মেঘা এখনো কান ধরে দাঁড়িয়ে আছে, ওর ফ্রেন্ডরাও ভয়ে কিছু বলছে না। মেঘা, গাড়িতে ওঠো। আমি একা যেতে পারবো। উঠতে বলছি ওঠ, আমি আরেকবার বলবো না। মেঘা গিয়ে চুপচাপ গাড়িতে উঠে বসে। অয়ন রাগে জোরে গাড়ি চালায়। মেঘাও কিছু বলছে না, শুধু মুখ ভার করে বসে আছে। অয়ন একটা শপিং মলের সামনে এসে গাড়ি থামায়। বাইরে বের হ। এখানে কেন? বের হতে বলছি, বের হ। মেঘা চুপচাপ বাহিরে বের হয়ে অয়ন যেখানে নিয়ে যাচ্ছে সেখানে পেছন পেছন যাচ্ছে। অয়ন শপিং মলে ঢুকে একটা ড্রেস এনে মেঘাকে দেয়। এটা খুলে আমি যেটা দিয়েছি ওইটা পরে আয়। মেঘা চুপচাপ ড্রেস নিয়ে চেঞ্জ রুমে ঢুকে যায়, কারণ সে জানে অয়নের সাথে তর্ক করে কিচ্ছু হবে না। মেঘা ড্রেস চেঞ্জ করে আসে। রাতের দেওয়া ড্রেসটা কোথায়? মেঘা হাত বাড়িয়ে দেখায়। অয়ন মেঘার হাত থেকে ড্রেসটা নিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলে আর জানালা দিয়ে নিচে ফেলে দেয়। আর কোনোদিন কোনো ছেলে থেকে কিছু নিলে তোর অবস্থা এমন করব। মেঘা কিছু না বলে সোজা তাড়াতাড়ি হেঁটে গাড়িতে গিয়ে বসে। অয়ন মেঘাকে বাড়ি পৌঁছে দেয়। বাড়ির ভেতরে ঢুকতেই, আরে অয়ন, তুই? তোর না একটা জরুরি মিটিং ছিল? কি করব? তোর বোন এমন এমন কাজ করে যে না গিয়ে থাকা যায় না। আমি এখন চাই, আমার কাজ আছে। কি রে মেঘা, আবার কি করছস? মেঘা রাগে চোখে রিমানের দিকে তাকিয়ে আছে, যেন এক্ষুনি খেয়ে ফেলবে। রিমান মেঘার তাকানো দেখে একটু পেছনে চলে যায়। কি হয়েছে? কি হয়েছে দাঁড়া বলতেছি। রিমানকে মারার জন্য দৌড়াতে দৌড়াতে তোর প্রাণপ্রিয় বন্ধু আমাকে, মেঘাকে সবার সামনে কান ধরিয়েছে, সবার সামনে অপমান করেছে। শুধু আমাকে না, আমার ফ্রেন্ডদেরও অপমান করেছে। ঠিক আছে, দাঁড়া দাঁড়া, একটু শান্ত হয়ে দাঁড়া। অয়ন এমনটা কেন করেছে? কলেজের ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়েছিলাম, এই জন্য। ও, এই জন্য? আমি জানতাম আমার ফ্রেন্ড অযথা রাগ করবে না। কুত্তা, তোর ফ্রেন্ডের গুষ্টি কিলাই, ওই অয়নকে বলে দিবি আমার রাস্তায় যেন না আসে। আমি কি করব না করব তা তোর ফ্রেন্ড ঠিক করে দিবে না। আমার আর সহ্য হয় না এই অত্যাচার, বলে দিলাম। বলে আমি আমার রুমে চলে যাই। চোখ দিয়ে পানি পড়ছে। সব সময় উনি আমার সাথে এমন করে। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এইখানে যাওয়া যাবে না, সেইখানে যাওয়া যাবে না। উফ, ভীষণ রাগ হচ্ছে। আর রাগে পানি বেরিয়ে গেছে। আমি সোজা গোসল করতে চলে যাই। আমার রাগ উঠলে গায়ে পানি ঢাললে কিছুটা কম হয়। গোসল করতে করতে পরিচয়টা দেওয়া যাক। আমি মেঘা, মা বাবার আদরের মেয়ে। আমি কলেজ শেষ করে মেডিকেলে ভর্তি হয়েছি। আমার ভাই মানে রিমানের ইচ্ছা ওর মতো আমাকেও ডক্টর বানাবে। আর যে আমার উপর সবসময় রাগ করে থাকে উনি আর কেউ না, মানে কেউই না। উনি আমার ভাইয়ের জন্য অনেক কিছু। ছোটবেলার ফ্রেন্ড বলে কথা। অয়ন মানে আগুন, নামের সাথে চরিত্রের কোনো মিল আছে? নিজের বাড়ি থেকে আমাদের বাড়ি বেশি পড়ে থাকে। আর কি করবে, ওর বাড়িতে ও ছাড়া আর কেউই থাকে না। কারণটা পরে বলবো। বর্তমানে তো ওর নিজের একটা বিজনেস আছে। খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই তো, তাই আমার পিছনে পড়ে থাকে। জীবনে কাউকে ভয় পাই না, শুধু ওকে ছাড়া। জানি না সামনে থাকলে আমার সাহস কোথায় চলে যায়। আমি গোসল করে বের হয়ে পড়লাম। আমি গোসল করে বের হলাম। উফ, এখন একটু ভালো লাগছে।
কিন্তু রাগটা এখনও যায়নি। বিছানায় উল্টো হয়ে শুয়ে পড়ি। মোবাইলটা হাতে নিয়ে একটা মেসেজ দেখে বিরক্ত লাগছে। প্রতিদিন কে এত মেসেজ দেয় জানি না। নাম্বারটার নাম কিছুই পাওয়া যায় না। ব্লক করি তাও কিভাবে যেন মেসেজ দেয়। তবে আজ মেসেজটা পড়ে ভয় লাগলো। মেসেজে লেখা ছিল, হ্যালো জান, ভালো আছো তো? অনেকদিন পর আবার দেখলাম তোমাকে। অনেক কষ্টে ছিলে বুঝি? আমি তোমার কষ্টের কোনো কারণ রাখবো না। আমি এসে গেছি, চিন্তা করো না। আই ওয়ান্ট টু কিল হিম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই, আই লাভ ইউ জান। এসবের মানে কি? কাকে মারবে? আর ওই লোকটাই বা কে, যে প্রতিদিন আমাকে মেসেজ করে? ভাইয়াকে কি জানাবো? না থাক, শুধু শুধু টেনশন করবে। ভালো লাগছে না, তাই সারাদিন নিচে যাইনি। রাতে রিমান ভাইয়া ডাকতে ডাকতে গলা ব্যথা করে ফেলেছে, তাও যায়নি। আমি বিছানায় শুয়ে আছি, ক্ষুদায় ঘুমও আসছে না। অনেক কষ্টে চোখটা লেগে আছে। ঠিক তখনই দরজায় কে যেন টোকা দেয়। নিশ্চয়ই রিমান ভাই। রিমান ভাই, যা এখান থেকে, আমার ক্ষুধা নেই, আমার অনেক ঘুম ধরেছে। রিমান একাধারে দরজায় টোকা দিতেই থাকে। ভাই দেখ, এমনি তোর ওই বদমেজাজি শয়তান হুতুম পেঁচে বন্ধুর কারণে রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। যা এখান থেকে, না হলে সব রাগ তোর উপর ঢালবো। তাও দরজার টোকা দিয়েই যাচ্ছে। মেঘা রাগে দরজা খোলে। ওই কুত্তা! মারার জন্য হাত ওপরে উঠিয়ে মেঘা অয়নকে সামনে দেখে মূর্তির মতো হয়ে যায়। তাড়াতাড়ি করে হাত নিচে নামায়। কি করছিলে? কিছু না। আপনি এখানে? অয়ন মেঘার দিকে তাকিয়ে আবারও পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ ঘুরিয়ে দেখে। কি হলো বলুন, এত রাতে কি করতে এসেছেন? এই নে হাতে কিছু প্যাকেট দিয়ে বলে, খাবার, চুপচাপ খেয়ে নে। আমি খাবো না। যা বলছি তা কর, না হলে কিভাবে খাওয়াতে হয় তা আমি ভালো করেই জানি। আমাকে যেতে হবে। বল, নিজে ভালো ভালো খাবি নাকি খাওয়াতে হবে? মেঘা তাড়াতাড়ি প্যাকেট হাতে নিয়ে তাড়াতাড়ি বলে, নিজে খেয়ে নিব। বলেই দরজা বন্ধ করে দেয়। অয়ন মুচকি হেসে চলে যায়। আমি খাবো না। আমি না খেলে কে খাবে আমার রুমে? গ্রান্টও তো ভালোই আসছে। কি এনেছি একটু দেখি। মেঘা প্যাকেট খুলে দেখে বিরিয়ানি আর আলাদা রোস্ট আছে। দেখে জিভে পানি এসে গেছে। ওয়াও, মাই ফেভারিট খাবার। আমি যদিও নাও খাই, তাও সবাই মনে করবে আমি খেয়েছি। তার থেকে ভালো খেয়ে ফেলি। আর না ভেবে সব খেয়ে শেষ করে দেয়। মেঘা খেয়ে টানা নিতে নিতে ঘুমাতে যাবে, তখন নিজেকে আয়নায় দেখে। নিজেকে দেখে মাথায় হাত। মেঘা প্লাজো আর কোমর পর্যন্ত গেঞ্জি পরে আছে। হায় আল্লাহ, আমি এভাবে অয়ন ভাইয়ের সামনে গেছি, সাথে অন্যও নেই। এই জন্যই উনি আমাকে এইভাবে দেখছিলেন। আল্লাহ, এখন আমি কি করব? মেঘা লজ্জায় লাল হয়ে বিছানায় পড়ে। আর এই কথা মনে করে করে মুখে হাত দিয়ে ন্যাকা কান্না করছে। কিছুক্ষণ পর, এই মুখ আমি কিভাবে দেখাবো অয়ন ভাইয়াকে? ওনার সামনে যাবই না আমি। দূর। আমি সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি গোসল করে নিই। হসপিটালে আজ আমার প্রথম দিন। রেডি হয়ে নিচে নামি। নিচে নামতে একটা শখ খাই। নিচে অয়ন ভাই বসে আছে, সাদা শার্ট পরা, শার্টের দুটো বোতাম খোলা, হালকা লম্বা সিল্কি চুলগুলো এলোমেলো, সাদা গায়ের রং। মাঝে মাঝে ওনার গায়ের রং দেখে আমার হিংসা হয়। যাই হোক, বসে বসে চা খাচ্ছে। আমি আস্তে আস্তে সামনে যাই। অয়ন ভাই আমাকে দেখে কেমন করে যেন একটা হাসি দেয়। হাসিটা দেওয়াতে আমার বুকে কেমন যেন একটা করে ওঠে। গুড মর্নিং। সকাল সকাল আপনার চেহারা দেখছি, মর্নিং আর গুড কিভাবে হলো? গুড মর্নিং। রাতে বিরিয়ানি খেতে কেমন লেগেছে? সেই ছিল, এখন মনে পড়েছে। রাতের কথা মনে করতে বুকের মধ্যে কেমন কেমন জানি করতে লাগলো, সাথে লজ্জাও। আমি এমন ভাব করলাম যেন কিচ্ছুই জানি না। এত সকালে আপনি এখানে, তাও আবার এভাবে? কেন, আমাকে এখানে দেখে তোর কি কোনো সমস্যা হচ্ছে? চায়ের কাপটা টেবিলে রেখে বলে। তখনই রিমান ভাই আসে। কি রে অয়ন, এই বাড়িতে থাকলে তোর কি সমস্যা? এত বছর ধরে তুই এই বাড়িতে আছিস, আমার কত সমস্যা হচ্ছে। আমি কিছু বলেছে? আমার কেন সমস্যা হবে? আমি তো এমনি জিজ্ঞাসা করেছি। আমি জানি তোর গলা সারের মতো, কিন্তু এটা বারবার প্রমাণ করা লাগবে না। ভুলে যাস না, আজকে বাবা বাসায় আছে, ডাকবো নাকি? তোর গলা তো সেই লেভেলের সুন্দর। চুপ করতে তোরা। কালকে রিমান আমাকে যেতে দেয়নি, আমি রিমানের সাথে ছিলাম। তো এত রাতে তোকে যেতে দিব? দিনকালের যে অবস্থা, রাতে এদিকে লুটপাট হয়।
ওনাকে কে লুটতে আসবে? রাগে সব সময় চেহারা লাল করে রাখে। ওনাকে দেখি গুন্ডা দৌড়ে পালাবে। আরে আল্লাহ, এত সুন্দর চেহারা দিছে, একটু হাসি খুশি রাখো, তা না পেঁচার মতো করে রাখবে। এত কি ভাবছেন? কিছু না ভাইয়া, তাড়াতাড়ি নাস্তা করো, আমাদের যেতে হবে। আমিও যাব। রিমান, তাড়াতাড়ি কর। আপনি কেন যাবেন? হসপিটালে আপনার কি কাজ? রিমন ভাইয়াকে দেখতে যাবেন নাকি? কেন, আমি কি নতুন বউ যে আমাকে দেখতে যাবে? আমি অফিস যাব, একসাথে বের হওয়ার কথা বলছি। নাস্তা করে তিনজনে বেরিয়ে পড়ে। অয়ন গাড়ির দরজা খুলে মেঘার জন্য, সেখানে রিমান ঢুকে পড়ে। অয়ন রিমানের দিকে এক গ্রাস বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। রিমান অয়নকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, এইভাবে তাকানোর কিছু নাই। তোরা দুজন সামনে বসে থাকবে আর আমি পেছনে বসে কি তুচপিস সহ গুনবো? মেঘা চুপচাপ পেছনে গিয়ে বসে পড়ে। অয়ন গাড়ি চালিয়ে দুজনকে হসপিটালে পৌঁছে দেয়। মেঘা আর রিমান গাড়ি থেকে বের হয়, সাথে অয়নও। শোন রিমান, নজর রাখবি তোর বোনের ওপর, যাতে কোনো ছেলের সাথে কথা না বলে, কারোর সাথে আড্ডা না দেয়। কেন? নতুন জায়গায় ফ্রেন্ড বানাবো না কেন? অয়ন মেঘার দিকে অগ্নি নজরে তাকায়। মেঘা অয়নের তাকানো দেখে মাথা নিচু করে ফেলে। আরে নতুন জায়গা, ফ্রেন্ড না হলে কি ভালো লাগে নাকি? আর এতে সমস্যা কি? সমস্যা কি মানে? প্রথমে মেঘা ছেলেদের ফ্রেন্ড বানাবে, তারপর ছেলেটা মিষ্টি মিষ্টি কথা বলে একে পটিয়ে ফেলবে, তারপর আর মেঘাকে উল্টোপাল্টা কথা বলে প্যাচে ফেলে কি না কি অঘটন ঘটিয়ে ফেলে। মেঘা আর রিমান হা করে আছে। ভাই, তোর মনে হয় না তুই একটু বেশি আগে ভেবে ফেলেছিস? এমন কিছুই হবে না। আর তুই এত চিন্তা কেন করছিস? চিন্তা কেন করবো না? মেঘা তোর বোন হয়, সে হিসেবে আমারও তো কিছু হয়, তাই না? তোর লজিক শুনে আমার সার্কিট ফিউজ হয়ে গেছে। আচ্ছা, আমি খেয়াল রাখবো। আমি যেটা বলেছি সেটা মাথায় রেখো। আর অল দ্য বেস্ট ফর ইউর ফার্স্ট ডে। হুমকি দেওয়ার নতুন স্টাইল, হুতুম পেঁচা কোথাকার। অয়ন চলে যায় আর রিমান ও মেঘাও ভেতরে চলে যায়। মেঘাকে আজ শুধু রোগীদের ফাইল দেখতে বলা হয়েছে। ক্লাসে গিয়ে শুধু শুধু বসেছিল, ইচ্ছে থাকলেও কারোর সাথে কথা বলেনি মেঘা। কিছুক্ষণ পর রিমান আসে। কি রে মেঘা, কি করছিস? ভাইয়া ক্লাস শেষ, এখন শুধু ফাইল দেখছি। এইভাবে সময় নষ্ট না করে চল আমার সাথে অপারেশন রুমে, হার্ট সার্জারি। কিন্তু ভাইয়া, আমি কি করে অপারেশন করব? আমার মাথায় কি গাধা লেখা আছে? স্টুপিড, আমি অপারেশন করব, তুই শুধু দাঁড়িয়ে দেখবে। ভাইয়া, রক্ত আর কাটা ছিটা দেখলে আমার খুব ভয় করে। ভয় পেলে ডাক্তার হতে পারবি নাকি? আর প্রথম প্রথম একটু ভয় লাগবে, পরে ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি চল, সময় নাই। ঠিক আছে চলো। ভাইয়া আর আমি অপারেশন রুমে যাই। আমি এক কোণে দাঁড়িয়ে আছি, যেখান থেকে সব কিছু ঠিক করে দেখা যায়। জানি না কেন বুক ধড়ফড় করছে, হাত কাঁপছে। ভাইয়া ইশারা দিয়ে বলে সব কিছু ভালো করে দেখতে। ভাইয়া হার্ট অপারেশন শুরু করে। বুকের বাঁ সাইডে একটা ছোট নাইফ নিয়ে কাটা শুরু করে। রক্ত বের হচ্ছে। এখন আমার হাত পা সব কাঁপছে। রক্ত বের হচ্ছে আর সেটা মুছছে। যখন কাটা জায়গাটা একটা মেশিন দিয়ে ফাঁকা করানো হয়, তখন মাথা চক্কর দিয়ে ওঠে। সব কিছু অন্ধকার দেখছি। পরে আমার কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমার পাশে অয়ন ভাইয়া বসে আছে আর ভাইয়া আমাকে ইঞ্জেকশন দিচ্ছে। মেঘা, তুই ঠিক আছিস তো? কি হচ্ছে তোর? আমি এখানে কেন? কি হয়েছে আমার? অপারেশন রুমে তুই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলি। কেন, তুই কি কিছু খাস নি? নাকি শরীর দুর্বল লাগছে? কি হয়েছে একটু বলবি? আমাকে কেন জিজ্ঞাসা করছেন? আমি জানি নাকি? আপনার ডাক্তার বন্ধুকে জিজ্ঞাসা করেন। তুই রক্ত দেখে অজ্ঞান হয়ে গেছিস নাকি? চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, মনে হয়। এখন প্লিজ এটা বলিস না যে তোর ব্লাড ফোবিয়া আছে। মনে তো হয়। ব্লাড ফোবিয়া নিয়ে তুই ডাক্তার হতে এসেছিস? চোখ বড় বড় করে বলে, গাধি, তুই এটা আমাকে আগে বলবি না? আমি কতবার বলেছি রক্ত কাটা ছিঁড়া দেখলে আমার ভয় হয়। আর তুই বা কেমন ডাক্তার বুঝতে পারলি না? নকল করে পাশ করেছিলি নাকি? সবাইকে নিজের মতো ভাবিস না। ভয় একটু তো সবারই করে, কিন্তু তোর যে ফোবিয়া আছে সেটা বলবি তো। এখন তাহলে কি করব? এখন আর কি করার? ডাক্তার তো আর তুই হতে পারবি না। চিন্তা করিস না, আমি মেঘাকে ইউনিভার্সিটিতে ভর্তির সব ব্যবস্থা করে দেব। কোন ভার্সিটিতে ভর্তি করবেন? যেটাতে আমি ছিলাম। এক মিনিট, আপনি কি এখানে কে ডাকলো? আমি কেন? না মানে শুধু শুধু বিরক্ত কেন করলি? আমি বিজি ছিলাম। তোকে সামলানোর জন্য কাউকে তো লাগবে নাকি? কোনো হসপিটালের নার্স ছিল না? আমার কাজ আছে,
অয়ন, তুই মেঘাকে নিয়ে বাসায় যা। মন খারাপ করে বলে। ঠিক আছে, চল মেঘা। মেঘা গিয়ে গাড়িতে বসে। অয়ন গাড়ি চালাচ্ছে আর বারবার মেঘাকে দেখছে। মেঘা মন খারাপ করে বসে আছে। অয়ন গাড়ি থামায়। গাড়ি থেকে বের হও। কেন? বড্ড বেশি প্রশ্ন করিস, আগে বের তো হ। বের হয়ে দেখি একটা পার্কের সামনে আমরা ভিতরে গিয়ে একটা বেঞ্চে বসি। ডাক্তার হতে পারবি না বলে এত মন ভার? অন্য কিছু নিজে পেশা হিসেবে বেছে নে। এই জন্য না। তাহলে আমাকে বল, কে জন্য মন খারাপ? আমি সব ঠিক করে দেব। ভাইয়ের কত ইচ্ছে ছিল আমাকে ডাক্তার হিসেবে দেখার, কিন্তু কিছুই হলো না। ভাইয়ের মনটা খারাপ হয়ে গেল আমার কারণে। তোর পাগলে, এতে মন খারাপ করে কি আছে? তোর ভাইয়া তো নিচে ডাক্তার, আর তোর ব্লাড ফোবিয়া আছে, সেটা তো আর তোর কোনো দোষ নয়। তুই নিজে তো অনেক চেষ্টা করেছিস, তাই না? এটাই বেশি। আর এটা রিমান আমার থেকে বেশি ভালো বুঝতে পারবে। সত্যি এতে আমার কোনো দোষ নেই? সত্যি। আচ্ছা, তুই কি হতে চাস? তোর ইচ্ছে কি? তেমনভাবে কোনোদিন ভাবিনি, কারণ ভাইয়া আগেই বলেছিল তার ইচ্ছে আমাকে ডাক্তার বানাবে। আচ্ছা, তোর কি করতে ভালো লাগে? জানি না। হ্যাঁ, তবে আমার নাচতে খুব ভালো লাগে। টিভিতে দেখি ডান্স শো, আমারও ইচ্ছে হয় যদি সেখানে গিয়ে নাচতে পারতাম। অয়নের হাসি 1 সেকেন্ডে উধাও হয়ে যায়। মেঘার দিকে রাগীভাবে তাকায়, কিন্তু মুখে হাসি এনে বলে, দেখ, আমি তোর সাথে ভালোভাবে কথা বলছি, ভালোভাবে বলতে দে। এসব নাচ গান বাদ দিয়ে ভালো কিছু ভাব। অন্য ছেলেদের সাথে মিলেমিশে নাচবি, তা ভালো দেখাবেন। আর এমন করার কথা মাথায় আনলেও না, পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। ভালো কথা চিন্তা কর, কি করবি। আর কিছু না করলেও সমস্যা নেই। ঠোঁটে হাসি, চোখে আগুন, হেসে হেসে হুমকি দিচ্ছে হিটলার কোথাকার। আমি তো এমনি বললাম। সবসময় ভালো একটা মুড নিয়ে আসে, আর তুই কিছু না কিছু বলে মুডটা নষ্ট করে দিস। কবে ভালো মুড নিয়ে আসলে? তুই কিছু বললি? না, একদমই না। তুই বস, আমি আইসক্রিম নিয়ে আসছি। ওয়াও, ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন। অয়ন দুটো কোন আইসক্রিম নিয়ে আসে। দুটো এনে মেঘাকে দেয়। ওয়াও, থ্যাঙ্কস। আপনারটা কোথায়? আমি সব খাই না, তুই খা। ভালো জিনিস খাবেন কেন? মেঘা বেঞ্চে আসন বেঁধে বসে আইসক্রিম খেতে থাকে। অয়ন মেঘার খাওয়া দেখে মুচকি মুচকি হাসছে। আগে একটা খা, দুটো একসাথে কেন? আপনি বুঝবেন না, দুটো একসাথে খাওয়ার কি মজা। আপনি তো আইসক্রিমই খান না, এটাও আবার কেউ না খায়। একটু খেয়ে দেখেন। আইসক্রিম অয়নের সামনে ধরে বলে, না না, লাগবে না, তুই খা। আপনি আইসক্রিমকে মানা করে দিচ্ছেন, চরম মিস করবেন। যাই হোক, মনে কষ্ট পেলাম। মেঘা আইসক্রিম খেতে নেয় আর অয়ন তার মুখ আগ বাড়িয়ে আইসক্রিম কামড় দেয়। এক পাশে মেঘা কামড় দিয়ে আছে, অন্য পাশে অয়ন। মেঘার চোখ বড় বড় হয়ে যায়। অয়ন মেঘার দিকে তাকিয়ে আছে। অয়ন আইসক্রিমের এক বাইট নিয়ে মুখ সরিয়ে নেয়। আমি এখনো শকে আছি। কি হচ্ছে? বুকের মধ্যে কেমন জানি করছে। অয়ন ভাইয়া এক বাইক খেয়ে বলে, এবার খুশি? আইসক্রিম খেয়েছি আমি। অয়নের ঠোঁটের উপর ক্রিম লেগে আছে। ভাইয়া আপনার ঠোঁটের উপর আইসক্রিম লেগে আছে। তো মুছে দে। আমি দে। মুখ আগে বাড়িয়ে বলে, আমি হাতের আঙুল দিয়ে অয়ন ভাইয়ের ঠোঁট মুছে দিচ্ছি। অয়ন ভাই যেন অন্যরকমভাবে তাকিয়ে আছে। আমার কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। আমি একবার নিচে তাকাচ্ছি, একবার তার দিকে। এই প্রথমবার এতটা কাছ থেকে দেখছি অয়ন ভাইয়াকে। সে শুধু হ্যান্ডসাম না, অতি আকর্ষণীয়, সুদর্শন দেখতে। যে কোনো মেয়ের নজর এক দেখাতেই চলে যাবে। আমি তাড়াতাড়ি আমার চোখ সরিয়ে নিলাম। ভাইয়া, আমাদের যাওয়া উচিত। ঠিক আছে, চল। অয়ন আমাকে বাসায় নিয়ে আসে। সারাদিন আমার এসব ভাবতে ভাবতে চলে যায়। রাতে ভাইয়া বাসায় আসে। মনটা খারাপ দেখে বোঝা যাচ্ছে। রিমান ভাইয়া বাসায় এসে গোসল করে বিছানায় বসে আছে। আমি তখন রিমান ভাইয়ার বাসায় যাই। তুই আয়, ভেতরে আয়। আমি গিয়ে পাশে বসি। ভাইয়া সরি, আমি তোর মনের ইচ্ছা পূরণ করতে পারিনি, তাই তোর মন খারাপ, তাই না? হুশ, এই জন্য না। আমার মন এই জন্য খারাপ যে আমি ভাই হয়ে তোর মনের কথা বুঝতে পারিনি। তোর ব্লাড ফোবিয়া আছে জানা সত্ত্বেও তুই আমার জন্য ডাক্তার হতে চেয়েছিস। অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? একদমই না। তুই মন খারাপ করে থাকলে আমার কষ্ট লাগবে। যা হয়েছে তা নিয়ে ভেবে লাভ নেই। আর তুইও তো আমার ভালোই চাইতি। আচ্ছা, আগে কি করবি? কি নিয়ে পড়াশোনা করবে? তোর কি ইচ্ছে? এখনো জানি না।
সোজাসুজি বললেই হয় বিয়ে করে সংসার করবে। এত পেঁচিয়ে বলার কি আছে? চুপ শয়তান। ও মনে পড়েছে, বাবা তো ওর বিয়ে ঠিক করেছে। কি মানে? কার সাথে? বাবার বন্ধুর মেয়ের সাথে। আমি এখন বিয়ে করব না। বাবা, বাবা! চিৎকার করতে করতে বলে, কি হয়েছে? সারের মতো ব্যবয়া করছিস কেন? ছাগল ভেবে করে, সার না। আচ্ছা, তুমি বলে আমার বিয়ে ঠিক করছো? আমি বিয়ে করব না। আমি তোকে বলছি না, হুমকুম করছি। তোকে এই বিয়ে করতেই হবে। আমি আমার বন্ধুকে কথা দিয়ে ফেলেছি। মানে কি? আমি এখন বিয়ে করব না। আর আমার কতদিনের স্বপ্ন প্রেম করব, তারপর বিয়ে করব। জুতো দেখছোস? ওয়াও, নতুন জুতো, ভালো হয়েছে। জুতোর দিকে তাকিয়ে বলে, এটা দিয়ে তোকে পেটাবো আমি। আমাকেও বাবা মা দেখেই বিয়ে দিয়েছে। আমরা তো প্রেম কি সেটা বুঝতামই না। আচ্ছা, তাহলে যে আমাদের বলেছিলে তুমি কোনো মেয়েকে ভালোবাসতা আর তাকে বিয়ে করতে, কিন্তু দাদু জোর করে আমার মার সাথে তোমাকে বিয়ে দিয়ে দিয়েছে। চুপ, আসতে, তোর মা আছে। বাবা সত্যি এটা? ও নিজের ইচ্ছে পূরণ করতে পারেনি তো, তাই দাদুর সব রাগ আমার উপর ঢালছো, তাই না? দাঁড়াও, আমি মাকে সব বলছি। খবরদার কিচ্ছু বলবি না। রিমান দৌড়ে তার মার কাছে যায়। মা, জানো বাবা নাকি এর আগে একটা মেয়েকে ভালোবাসতো। বিয়ের পরে ওই মেয়ের সাথে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু দাদুর কারণে পারেনি। ওই, তুই বাড়িয়ে চাড়িয়ে কি বলছিস? চুপ কর, না হলে। মা দেখো, সত্যি কথা বলতে দেয় না। তুমি চুপ থাকো, তোমাকে আমার আগেই সন্দেহ হয়। তুই বল। মা, বাবা বলে আজকে ওই মেয়ের কথা খুব মনে পড়ছে, ওই মেয়ের কাছে চলে যেতে ইচ্ছে করছে। বাবা এইগুলো বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোর মুখে ঠাটা পড়বে, এত বড় মিথ্যে কথা। কোন মেয়ের কথা মনে পড়ছে? রুমে চলো, মনে করাচ্ছি। আজকে তো তোমার একদিন কি আমার একদিন। রাগে গজগজ করতে করতে চলে যায়। তোরে তো পরে দেখবো। আর শুনে রাখ, যাই হোক বিয়ে তোকে করতেই হবে। বলে বাবা মায়ের পিছন পিছন চলে যায়। আজ বাবার খবর আছে। রাতে আমরা সবাই টেবিলে খেতে বসি। রিমান ভাইয়া অয়ন ভাইকে আমাদের বাসায় আসতে বলে বাবাকে বুঝাতে। আজকে খাবারে ঝাল বেশি হয়েছে। এখন তো আমার রান্না করা খাবার ভালো লাগবেই না। ওই মেয়ের কাছে যাও, মিষ্টি মিষ্টি রান্না করে খাওয়াবে। আজকের খাবারটা অনেক মজা হয়েছে সত্যি। মা কথায় কথায় বাবাকে খোঁটা দিচ্ছে, আর আমরা সবাই না পারছি হাসতে আর না পারছি হাসি থামিয়ে রাখতে। রিমান ভাইয়া তো জোরে জোরে হাসতে টেবিলে থাপড়াচ্ছে। বাবা রিমন ভাইয়াকে বড় চামচ দিয়ে একটা মার দেয়। রিমন ভাইয়া তাও হাসছে। এই সব কিছু তোর জন্য হয়েছে। আমার তো সন্দেহ হয় তুই আমার ছেলে। মা দেখছো, বাবা তোমাকে সন্দেহ করে। আল্লাহ, এটা শোনার আগে আমার বাবার মুখ বন্ধ হয়ে গেল না কেন? এ থাম থাম, আমি একটা করে বলবো। এই মাত্র বললা। তুমি কি বলতে চাও? আমি তোমার সন্তান না? তার মানে কি তুমি বলতে চাও আমার মার সাথে কারো সম্পর্ক আছে? নাউযুবিল্লাহ, ছি ছি। মা হাত থেকে ভাতের বোলটা ঠাস করে টেবিলে রেখে দেয়। সাথে সাথে বাবা ভয়ে দাঁড়িয়ে যায়। এত বড় কথা? ঠিক আছে, আজ থেকে তোমার আমার সাথে থাকার কোনো দরকার নেই। তুমি চুপচাপ অন্য রুমে থাকবে আর খাবার নিজের রান্না করে খাবে। আরে আমি কিচ্ছু করিনি। এবার একটু বেশি হয়ে গেল। আমি আর অয়ন ভাইয়া চুপচাপ বসে আছি। রিমন ভাইয়া এর পুরোই আনন্দ নিচ্ছে। মা, তুমি জানো বাবা যেন কার সাথে আমার বিয়ে ঠিক করেছে? তুমি বলে দাও না, আমি বিয়ে করব না। বিয়ে তোকে করতেই হবে। কিছুদিনের মধ্যে তোকে বিয়ে করিয়ে দিব। বেশি সময় নেই, কাল সব ঠিকঠাক করে আসবো। মানে কি এইসবের? করবো না বিয়ে আমি। আঙ্কেল কেন রিমানকে জোর করছেন? এখনো বিয়ে করতে চাইছে না। আর কতইবার বয়স, একটু বড় হোক। আর কয়েকদিন পর বুড়ো হবে। বর না, আর তোর ওই তো বয়স কম হয়নি। তুই বিয়ে করিস না কেন? কোনো মেয়ে পছন্দ আছে নাকি? অয়ন ভাই আমার দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। এতে আমার দিকে তাকানোর কি আছে? পছন্দ তো আছে, সময় হলে বলবো। অয়ন ভাইয়ের কথায় কেমন যেন মনে হিংসা হচ্ছে সেই মেয়ের প্রতি যাকে অয়ন ভাইয়া পছন্দ করে। একটু চাপা কষ্ট অনুভব হলো। মেয়েটা বুঝি সুন্দর দেখতে? অনেক। ও সুন্দর হলেই বা আমার কি? এই মেয়ের কপাল পুড়ল, কারণ অয়ন ভাইয়া তাকে পছন্দ করে। এখানে আমার কথা চলছে, তোর কথা পরে ভাবা যাবে। আমি এই বিয়ে করব না, ব্যাস। তুই কেন, তোর বাপেও করবে। মা দেখো, এই বয়সে নিজের বিয়ের কথা ভাবে। তোর বাবার শখ তো আমি পরে মেটাবো।
কিন্তু এখন তোকে এই মেয়েকে বিয়ে করতেই হবে। কি যুগ গেল রে! আগে জানতাম মেয়েদের জোর করে বিয়ে দেয়, এখন ছেলেদেরও সারে না। আচ্ছা, মেয়ের নামটা কি? ফারিয়া। ফোন নাম্বার? নাম বলেছি, এটাই যথেষ্ট। কাল তোকে দেখতে আসবে। বাবা, তুমি মনে হয় ভুলে গেছো আমি ছেলে, আর ছেলেরা মেয়ে দেখতে যায়। ঠিক আছে, তাহলে কাল আমরা যাব তোদের বাড়িতে। তবে বলে রাখছি, ওইখানে গিয়ে কোনো ঝামেলা করা যাবে না। তোর বিয়ে ফারিয়ার সাথেই হবে। এবার রিমান, তোর কি হবে? বিয়ের পর বাচ্চা হবে। তা তো হবেই। মেঘা, তুই খাবার না খেয়ে কি ভাবছিস? কাল ভার্সিটির প্রথম দিন, আর সেখানে নতুন নতুন ফ্রেন্ড। ওয়াও, অনেক মজা হবে। মজা তো হবে, কিন্তু একটু ভেবে চিন্তে মজা করিস। কাল আমি তোকে ছাড়তে যাব। আমিও যাব। হয়ে গেল মজা করা। হে অয়ন ভাইয়ের সমস্যাটা কি, এইটাই বুঝি না। দূর। এত তাড়াতাড়ি ভার্সিটিতে ভর্তি হলে কিভাবে? আজকাল টাকা থাকলে কিছু অসম্ভব না। সকালে অয়ন ভাই এসে আমাকে দিয়ে 3বার ড্রেস চেঞ্জ করিয়েছে। আমার আর ভালোই লাগছে না। যেটাই পরি এটাতেই ওনার প্রবলেম। এবার একটা হালকা গোলাপি 3 পিস পরেছি। এই কালারটা শরীরের সাথে বেশি মানিয়েছে। তোর কাছে নর্মাল কোনো ড্রেস নেই? অনেক হয়েছে, এর থেকে নর্মাল আর কোনোটাই নেই। যাই পরি তাতেই আপনার প্রবলেম। সুন্দর তো লাগছে আমাকে, আর কি লাগে? এত সুন্দর দেখানো ভালো না। ভাইয়া এবার চলেন, লেট হয়ে যাবে তো। তোরা এতক্ষণ কি করছিস একটু বলবি? তাড়াতাড়ি চল, লেট হয়ে গেছে। ভাইয়া চল চল। বলি মেঘা দৌড়ে বেরিয়ে যায়, পেছন পেছন অয়নও যায়। তিনজনে ভার্সিটিতে যায়। অয়নকে ভার্সিটিতে প্রায় সবাই চেনে। অয়ন ভার্সিটির ভেতরে ঢুকে প্রথমে যারা র্যাগিং করে তাদের সাথে কথা বলে। ওই ছেলেরা সবাই একটা জায়গায় বসেছিল, ওইখানে মেঘাকে নিয়ে যায়। অয়ন যেতেই সবাই দাঁড়িয়ে যায়। আমার কথা কান দিয়ে শোনো, এর নাম মেঘা। ও এখন থেকে ইউনিভার্সিটিতে পড়বে। শি ইজ মাই গার্ল, সো ওর দিকে তাকানোর সাহসও করবে না। যদি শুনেছি মেঘাকে কেউ বিরক্ত করেছিস, তাহলে তো জানিস কি করব। বেশি দিন তো হয়নি, কিছুদিন আগেই পাশ করে এখান থেকে গিয়েছে। আমাকে তো ভালো করে চেনার কথা, সো সবাইকে বলে দিবে ওকে ডিস্টার্ব না করতে। বলে আমাকে ক্লাসের ভিতরে নিয়ে যেতে থাকে, তাও আবার আমার হাত ধরে। মেয়েরা যেভাবে দেখছে যেন আর কোনো দিন ছেলে মানুষ দেখেনি। মাই গার্ল কেন বললেন? ওরা কি ভাববে? অয়ন ভাইয়া হঠাৎ দাঁড়িয়ে যায়, আর ভয়ে আমার বুক কেঁপে ওঠে। মাথাটা আমার দিকে হালকা ঝুঁকিয়ে বলে, কি ভাববে? কি আর ভাববে? মনে করবে আমরা দুজন। মাথাটা আরেকটু সামনে এনে বলে, যাই ভাবুক, আপনি এটা কেন বললেন? এটা বলার কারণে তোকে কেউ ডিস্টার্ব করবে না। যেভাবে চোখ দেখিয়ে হুমকি দিয়েছেন ওরা কেউ এমনও ডিস্টার্ব করতো না আমাকে। জেবিল একটা। রিমন ভাইয়া কোথায়? প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে গেছে। আমাকে ক্লাসরুমে দিয়ে ভাইয়ারা চলে যায়। উফ, এখন শান্তিতে নিঃশ্বাস নেওয়া যাবে। ভালোভাবে ক্লাস করি সবগুলো। 12টা বাজে সব ক্লাস শেষ হয়। এখন আমার ছুটি, বাসায় যাব। ভার্সিটির বাহিরে এসে দাঁড়াই, রিক্সা খুঁজছি কিন্তু পাই না। তাই একটু সামনে হেঁটে যাচ্ছি, সামনে রিক্সা পাওয়া যাবে। আমি হেঁটে যাচ্ছি, 4জন ছেলে আমার পিছন পিছন আসছে, আমার থেকে যথেষ্ট দূরে, কিন্তু তাদের কথাগুলো কানে বাজছে। ওই হই চিকনি চামেলি, এখানে দেখি নতুন পাখি এসেছে। ভাই দেখো কি ফিগার, আল্লাহ মরেই যাব। যাবে না আমাদের সাথে? চলো না যাই। আরও অনেক বাজে বাজে কথা বলছে। কোনো রিক্সা পাচ্ছি না। আমি তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করছি। হঠাৎ করে আমার সামনে একটা গাড়ি এসে থামে, আর গাড়ি থেকে অয়ন ভাইয়া বেরিয়ে 3জনকে উড়াধুরা মারা শুরু করে। অয়ন ভাইয়া যে গতিতে মারছে বোঝাই যাচ্ছে প্রচুর রেগে আছে। প্রথম আমার খুব ভালো লাগছিল এদের খেতে দেখে, কিন্তু অয়ন ভাইয়া ওই ছেলের বেড দিয়ে ওদেরই পিটাচ্ছে। এখন ছেলেদের জন্য মায়া হচ্ছে, কারণ প্রচুর মারছে। অয়ন ভাইয়া থামো, এবার ওদের ছাড়ো, আর মারতে হবে না, মরে যাবে তো। অতি সাহস কি করে হলো তোকে দেখে এমন মন্তব্য করার? আমার এখন ভয় করছে। অয়ন ভাইয়া যেমন মারছে তেমন ছেলেরাও হার মানছে না। কোনো মতে থামানো যাচ্ছে না। অয়ন ভাইকে ধরার সাহস আমার নেই। যদি একটা বাড়ি লেগে যায় তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আমি থামানোর চেষ্টা করছি, তখনই রিমন ভাই আসে। দেখে একটু শান্তি লাগে। রিমন ভাই পারবে অয়ন ভাইকে থামাতে। আমি দৌড়ে রিমন ভাইয়ের কাছে যেতে থাকি আর বলতে থাকি, ভাইয়া অয়ন ভাইকে থামা প্লিজ, বল আর না মারতে। আমি বলা শেষ করতে না করতে রিমন ভাইয়া গিয়ে ওই ছেলেদের মারা শুরু করে অয়ন ভাইয়ের সাথে মিলে।
আমি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণের মধ্যে সবাই পালিয়ে যায়, সাথে হুমকি ফ্রি। অয়ন ভাইয়া আর রিমন ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি যাই সেখানে। রিমন ভাইয়া, তুমি কিচ্ছু না জেনে ওই ছেলেদের মারা শুরু করে দিলে, অয়ন ভাইয়াকে না থামিয়ে। ওদের সাহস কি করে হলো আমার বন্ধুকে মারার? ভাইয়া, ওরা মার খাচ্ছিল, তুই না জেনে, তুই না ডাক্তার। জানার কি আছে? দোষ অয়নের থাকলে ওদের মারবো। আচ্ছা অয়ন, তুই ওদের মারছিলি কেন? তোর বোনকে জিজ্ঞেস কর। এটা বলে রাগে হনহনিয়ে গাড়িতে উঠে চলে যায়। তুই আবার কি করলি মেঘা? সেটাই তো, আমি কি করলাম? আমার সাথে রাগ দেখিয়ে চলে গেল। ওরা আমাকে টিজিং করেছে, আমি ওদের করেছি নাকি? আমরা বাসায় চলে আসি, সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি রিমন ভাইয়ের বউ দেখতে। তবে আমার মনটা বেশি একটা ভালো না। অয়ন ভাই আমার সাথে কেন রাগ দেখালো, অদ্ভুত, ভালো লাগে না। আমরা সবাই যাওয়ার জন্য বাইরে বের হই। বাইরে বেরিয়ে দেখি অয়ন ভাইয়া কালো কোট প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। এত দেরি করে এলেছে? আচ্ছা আমরা গাড়িতে বসছে, মেঘাকে তোর গাড়িতে নিয়ে যা। অয়ন ভাইয়া মুখ কালো করে এক গাদা অ্যাটিটিউড নিয়ে গাড়িতে বসে। আমিও গাড়িতে বসি। অয়ন ভাইয়া চুপচাপ মুখ ভার করে বসে আছে, কোনো কথা নেই। আমার পোশাক সাজ নিয়েও কিচ্ছু বলছে না। দূর, ভালো লাগছে না। রাগ যেন ওনার নাকের ডগায় থাকে সবসময়। অয়ন ভাইয়া, আপনি কার উপর রাগ করে আছেন? অয়ন ভাইয়া আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আবার সামনে তাকায়। আমার উপর কেন রেগে আছেন বলেন তো? অয়ন ভাইয়া কোনো কথা বলে না। আমার কেন জানি এই অবহেলা ভালো লাগছে না, জানি না কেন। তবে কান্না আসছে, আর কান্না আসলে আমার ঠোঁট বেঁকে যায়, চোখের পানি এমনি বেরিয়ে যায়। অয়ন ভাই আমার দিকে তাকিয়ে গাড়ি থামিয়ে দেয়। তুই কি কান্না করছিস? এটা বলার সাথে সাথে কান্নার আওয়াজ বেড়ে যায়, জোরে জোরে কান্না করতে থাকি। আরে থাম থাম, কি হয়েছে? কান্না করছিস কেন? ওই ছেলেরা আমাকে দেখে বাজে মন্তব্য করেছে, এতে আমার কি দোষ? আমি কি কোনো খারাপ ড্রেস পরেছিলাম সবার মতো? আপনিও ভাবেন। যাই হোক, সব মেয়েদেরই দোষ। কান্না করতে করতে হিঁচকে তুলে ফেলেছে। অয়ন মেঘার চোখ মুছে দেয়। কে বলেছে আমি এর জন্য তোর উপর রাগ করেছি? তাহলে কথা বলছেন না কেন? কারণ আমার রাগটা হল ছেলেদের উপর। এটুকু মেয়ের রাগ কমেনি আমার। আর তুই বারবার বলছিলি ওদের ছেড়ে দিতে। কই, তুই বলবি আরও মারতে, তা না। এখন রাগ যেহেতু যায়নি, তাই কারো উপর তো দেখাতেই হবে। রিমানের উপর রাগ দেখাতে পারবো না, কারণ তার মেজাজ এমনি খারাপ, তাই তোর উপর ছাড়লাম। এখনো রাগ করে আছেন? আমার রাগ তো তোর অবস্থা দেখে চলে গেছে। এভাবে কেউ কান্না করে? তো কি করব? আপনি কথা বলছেন না। অয়ন ভাই আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে আছে, তারপর আমার চোখের পানি মুছে দিয়ে আমার দুই গালে হাত রেখে বলে, আমি কথা না বলে এত কষ্ট হয়ে বুঝি তোর? আমি অয়ন ভাইয়ের কথা শুনে ফ্রিজ হয়ে গেছি। কি বলবো বুঝি না, কারণ আমি নিজেই জানি না। অয়ন ভাইয়ের হাত সরিয়ে আবার গাড়ি চালাতে থাকে। আমরা কেউ কারোর সাথে কথা বলি না। আমার অনেক শান্তি লাগছে, কারণ অয়ন ভাইয়া আমার সাথে রাগ করে নেই। জানি না কেন অয়ন ভাইয়াকে অনেক খুশি খুশি লাগছে। ঠোঁটে হালকা হাসি নিয়ে গাড়ি চালাচ্ছে। আমরা একটা বাড়ির সামনে এসে নামি। বাড়িটা বেশ সুন্দর আর বড়। ভাইয়া দেখ, তোর বউয়ের বাপের টাকা আছে। নিশ্চিত মেয়ে দেখতে পেতনির মতো হবে, আর ওর বাবা আমার বাবাকে টাকার লোভ দেখিয়ে বিয়েতে রাজি করিয়েছে। শুনেছি বাপের একমাত্র মেয়ে। কেন রে, আমার বাবার কি কম আছে? আরে ফারিয়া ভাবি মার বান্ধবীর মেয়ে। কিসের ভাবে? এই বিয়ে আমি হতে দিব না। আমরা সবাই ভিতরে যাওয়ার জন্য বেল বাজাই। বেল বাজাতে ফারিয়ার বাবা মা আসে, খুব যত্নের সাথে ভিতরে নিয়ে যায়। সবাই কথা বলছে, আমার নজর শুধু ওই মেয়েকেই খুঁজছে। কি বাবা, তোমার মারুফকে খুঁজছো? ফারুক, তাও আবার আমার? আর অবশ্য আসতে হবে না, আমি এখনই ডাকছি। মেয়ের মা ফারিয়াকে ডাকে। কালো থ্রি পিস পরে একটা মেয়ে বেরিয়ে আসে। আমার চোখ তো ওখানেই আটকে যায়। দেখতে মাশাআল্লাহ, কিন্তু তাতে আমার কি? আমি বিয়ে করব না মানে করব না। ফারিয়া এসে সবাইকে সালাম করে, আমরাও সালামের উত্তর নিই। ফারিয়া অন্য সোফায় বসতে নেয়। রিমানের পাশে বস। এমন ভাব করছিস যেন প্রথমবার দেখছিস। আন্টি কি বলেন? আমরা প্রথমবারই তো দেখা করছে। প্রথম দেখা মানে তোমরা দুজন দুজনকে ভালোবাসো? হ্যাঁ, এটা আবার কবে হলো? মানে কি ফারিয়া? রাগী চোখে তাকিয়ে বলে, আরে মা, রিমান মজা করছে। বলেছিলাম না তোমাকে, ওর সাথে একদিন দেখা করিনি বলে রাগ করেছে। রিমানের পাশে বসে তার হাত ধরে বলে, সবাই পাগল হয়ে গেছে নাকি? আমি তোমাকে কবে ভালোবাসতাম?
রিমান আর কত নাটক করবি? হয়েছে, মনে নেই তুই একদিন ফারিয়ার সাথে আমাদের দেখা করিয়েছিলি? বলো কি বাবা, আমি তো নিজেই প্রথম দেখলাম ফারিয়াকে। তোমাদের আবার কবে দেখা করালাম? তুই চুপ থাক, ভুলে গেছিস। বাবা, আমি পাগল না, আর পাগলের ডাক্তারও না, তাই ফালতু কথা বলবা না। আরে আমি চিনি না একে। তুমি এমন করছো কেন? আচ্ছা সরি বলছি, এবার হয়েছে, প্লিজ আর রাগ করে থেকো না। বাবা, আমার মেয়ের উপরে রাগ করে থেকো না, ওর মন খারাপ দেখে আমার ভালো লাগে না। আমি কিছু বুঝছি না। অয়ন, তুই কিছু বল। তলে তলে টেম্পো চালাও, তোরে তো আমি পরে বোঝামো। আরে আমি তলে তলে রিক্সাও চালাই না। বেইমান, বোনকেও কিছু বললি না? আরে চুপ থাক তুই, আমরা কথা বলছি না? সবাই বিয়ের ব্যাপারে কথা বলছে, আমাকে কেউ বলার সুযোগই দিচ্ছে না। আর আমিও বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। আপনারা তো কিছু চান না, মেয়েকে এক কাপড়ে নিতে রাজি। তাহলে ওর নামে যে সম্পত্তি আছে সেটা নিশ্চয়ই জানেন, তাহলে ওইটাও আপনাদের লাগবে না? হাল্লা তো কম দেয়নি আপনাদের, তাই না? তাহলে বলছি কি, সম্পত্তিটা বিয়ের আগে তোমার বাবা বা আমার নামে করে দিও, না হলে ওদের কেমন লাগবে? সবাই বলবে যৌতুক নিয়েছে। কেন বলবে? বাবা, আমার সম্পত্তি আমি আমার নামে রাখতে চাই। এত তোমার কোনো সমস্যা আছে? না মা, আমার কি সমস্যা? আমার যা কিছু আছে সবই তো তোর। কিন্তু ওদের খারাপ লাগবে। কেন খারাপ লাগবে? চিন্তা করবেন না, সম্পত্তি আপনার মেয়ের নামেই থাকবে, আর কেউ তা চাইবেও না। মা আর মেয়ের সম্পর্কটা কেমন জানি খটকা লাগলো। শায়লা বেগম রাগীভাবে ফারিয়ার দিকে তাকিয়ে আছে, আর ফারিয়া কেমনভাবে যেন হাসি দিচ্ছে তার মার দিকে তাকিয়ে। বিয়ের দিন তারিখ সব কিছু ঠিক হয়ে যায়, আমি কিছু বলতেও পারিনি, কিছু বুঝতেও পারিনি। সব কিছু তাড়াতাড়ি করে আমাকে জলদি জলদি নিয়ে আসে বাসায়। মনে হলো ট্রেন ছুটে যাচ্ছে। বাসায় এসে কারো থেকে কোনো উত্তর পেলাম না। অয়ন আর মেঘা আমাকে বাগিয়ে বাগিয়ে মেরেছে। অয়ন, আমার উপর বিশ্বাস নাই তোর? না, সবাই কি মিথ্যা বলবে নাকি? তুই একা সত্যবাদী আর সবাই মিথ্যাবাদী? হ। সর শালা, জীবনে কটা সত্য কথা বলছস? রাতে আমরা সবাই বসে আছি, বাবা টিভিতে খবর দেখছে, আমরা এমনি বসে আছি। রিমান ভাইয়া গালে হাত রেখে গভীর চিন্তায় মগ্ন। এই মুহূর্তে একা খবর দেখে আমার শরীর ভয় কেঁপে ওঠে। খবরের 4 জনের লাশ দেখাচ্ছে, নির্মমভাবে গলায় পোঁচ দিয়ে হত্যা করা হয়েছে, হত্যা করে রাস্তায় ফেলে রেখেছে। এই 4 জন আর কেউ না, ওই ছেলেগুলো। আমি অয়ন ভাইয়ের দিকে তাকাই, অয়ন ভাইয়াকে দেখে মনে হচ্ছে সেও অবাক, সাথে রিমন ভাইয়াও। অয়ন ভাইয়া, এইসব কি? আমি কি করে বলবো এদের মারলো কে? এর থেকেও বেশি ভয় আমার মোবাইলে আসা মেসেজ দেখে হচ্ছে। আরে তুই কেন টেনশন করছিস? এরা গুন্ডা, হয়তো কারোর সাথে পুরোনো শত্রুতা ছিল, তারা সুযোগ পেয়ে মেরে ফেলছে। এরা আমার কারণে মারা গেছে? মানে আমি এদের মারিনি, রিমান দ্বারা এটা সম্ভব না, ওরা তো সাহস নেই। এক্সকিউজ মি, সাহস নেই মানে? আমি কেন মারতে পারবো না? তার মানে কি তুই মেরেছিস? আমি মানুষের বুক কাটি, গলা না। মানে? হার্ট সার্জেন্ট আমি, তো বুক না কাটলে সার্জারি করব কিভাবে? মেঘা, তুই কিভাবে শিওর যে তোর কারণে এরা মরেছে? এটা পর। মোবাইলটা এগিয়ে দিয়ে বলে, তোমাকে যারা বিরক্ত করেছে তাদের আমি মেরে ফেলেছি। এবার তুমি খুশি তো? ওদের সাহস কী করে হলো তোমার কাছে যাওয়ার? যারা তোমার কাছে যাওয়ার চেষ্টা করবে তাদের এভাবেই মরতে হবে। সো সাবধান থেকো জান ফাঁকি। অয়ন ভাইয়া রিমন ভাইয়ের হাত থেকে মোবাইলটা নিয়ে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ রেগে আছে। মেঘা, কে এটা? আমি জানি না। এখানে তো নাম নাম্বার কিছুই নেই। এরকম আরো মেসেজ কোনোদিন এসেছে তোর কাছে নাকি এটাই প্রথম? এখন কি করব? অয়ন ভাইকে বলতে ভয় করছে, কারণ এই কথাটা ওনাকে আগেই জানায়নি। এটা জানলে না জানি কি করে। এই না, মানে হ্যাঁ। ঠিক করে সত্যিটা বল। মেঘার দিকে রাগীভাবে তাকিয়ে বলে, হ্যাঁ, প্রতিদিন কে যেন আমাকে এইভাবে মেসেজ করে, আর অনেক দিন ধরে। আমি মনে করেছি সবাই চিন্তা করবে, তাই বলিনি। পাগল তুই? এত বড় একটা কথা তুই কাউকে বলিস নে? এটা কত বড় একটা সমস্যা, কোনো ধারণা আছে তোর? আর তুই আজকে বলছিস? আর কাউকে না হোক, আমাকে তো বলতে পারতে। এটা একটা মেয়ের জন্য কতটা বিপজ্জনক সেটার কোনো ধারণাই নেই তোর। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। এখনো ছোট বাচ্চা আছিস নাকি তুই যে কিছু বুঝিস না?
মেঘার উপর রাগ দেখিয়ে এখন কোনো লাভ হবে না। এখন কি করা যেতে পারে এটা ভাব। মেঘা, তোর মোবাইল আমার কাছে থাকবে, আমি সব ডিটেলস বের করছি। ওর সাহস কি করে হলো তোকে জানবা কি বলার? হ্যাঁ, এখানে এই সাইকো মানুষ মেরে ফেলছে আর তুই পড়ে আছিস কি বলে ডাকলো সেটা নিয়ে? না মানে জানি তোর মানে, এখন বানিয়ে মিথ্যে বলার কোনো দরকার নেই। আমি জানি তুই এই সাইকোকে খুঁজে বের করে ফেলবে। আমি আছি আমার টেনশনে, আর লোড নিতে পারবো না। আমি ঘুমোতে গেলাম। মেঘা, তুইও গিয়ে শান্তিতে ঘুমো। রিমন ভাইয়া চলে যায়, আমিও রুমের সামনে যাই। যেই দরজা খুলতে নেব অমনি অয়ন আমার হাত ধরে টান দিয়ে দেয়ালের সাথে মিশিয়ে দেয়। রাতের অন্ধকারে হালকা আলোয় অয়নের চেহারায় চিন্তার ছাপ ঠিকই দেখা যাচ্ছে। ভাইয়া আপনি? আমাকে একটা কথা বল। কি? তুই সত্যি জানিস না তো ওইটা কে? না, আমি সত্যি জানি না। আর ও যে তোর জন্য 4 জনকে খুন করে ফেলেছে, এই কারণে তোর ওই সাইকোর প্রতি কোনো ভালো লাগা সৃষ্টি হয়নি তো? 4 জনকে খুন করে ফেলেছে, এর জন্য আমার তার প্রতি ভালো লাগা কাজ করবে? এটা ভাবলে কি করে? উনি একজন খুনি, আর খুনির জায়গায় জেলে হয়, মনে হয় না? এতদিন তোকে কে কি মেসেজ করতো? তুমি শুধু আমার, ভালোবাসি, কারোর সাথে কথা বলবে না, আমি তাড়াতাড়ি আসবো, আমার নজর তোমার উপরে, এইসবই লিখতো। তুই এতদিন বলিস নি কেন? তোর মেসেজ পড়ে কি তোর ভালো লাগতো? বিরক্তকর লাগতো, সবাই চিন্তা করবে তাই বলিনি। তাছাড়া একে আমার এতটা গুরুত্বপূর্ণ মনে হয়নি তাই বলিনি। ঠিক আছে, যা ঘুমিয়ে পড়, আর কোনো চিন্তা করার দরকার নেই। আমি রুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করতে নেই, অয়ন ভাই আবার আমার দরজা ধরে। সত্যি ভালো লাগে না তোর ওকে? না, আমি এটা বলে দরজা বন্ধ করে দিই। দরজা বন্ধ করার পরে নিজের অজান্তেই ঠোঁটে হাসি চলে আসে। সকালে রিমন ভাই আমাকে ভার্সিটিতে নিয়ে আসে। সকালে উঠে অয়ন ভাইয়ের কোনো দেখা পেলাম না, উনি নাকি কাজে গেছেন। আমি মেঘাকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে ফারিয়াদের বাসায় যাব। আসল ঘটনা তো জানতে হবে। কালকে কারো কথা আমার মাথায় ঢোকেনি। ফারিয়ার বাসায় গিয়ে বেল বাজালাম। একজন এসে দরজা খুলল। আমি ভেতরে গিয়ে দেখি ফারিয়ার মা বসে আছে। উনি আমাকে দেখে এমনভাবে হাসি দিলেন যে বুঝতে পারলাম না উনি আমাকে দেখে খুশি হয়েছে নাকি বিরক্ত। আরে রিমান, আসো এখানে বসো। আন্টি, আমার আসলে ফারিয়ার সাথে কিছু কথা ছিল, একটু ডেকে দিলে ভালো হতো। তা তো অবশ্যই ডাকবো। তার আগে একটা কথা বলো তো, তুমি একটা বড় ডক্টর, দেখতে মাশাল্লাহ, অনেক টাকাও আছে, তাহলে এটা ভালো মেয়ে দেখে বিয়ে করো। এটার মানে কি ইনার মেয়ে ভালো না? সবাই নিজের মেয়ের প্রশংসা করে, আর ইনি তো। মা, উনি তো ভালো মেয়েকে বিয়ে করছে, আমার থেকে ভালো মেয়ে আর কোথায় পাবে, তাই না মা? চলো রিমান, আমরা উপরে গিয়ে কথা বলি। উপরে নিয়ে কি মারার প্ল্যান আছে নাকি? এমনিতেই মাও অদ্ভুত, মেয়ে অদ্ভুত। আল্লাহ রক্ষা কইর, আমরা এখানে বসেই কথা বলি। আরে ধুর, আমার সাথে চলো, এখানে বসে কথা হবে না। ফারিয়া আমাকে জোর করে টানতে টানতে নিয়ে যায়। কি মেরে বাবা, লজ্জা শরম কিছুই নাই। মায়ের সামনে একটা পর পুরুষকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ফারিয়া তার রুমে আমাকে নিয়ে যায়। রুমটা খুব সুন্দর গোছালো। এসে গেছে, এবার বলো এসব কি হচ্ছে? আমি তোমাকে কবে ভালোবাসতাম? জান, তুমি সব ভুলে গেছো, মনে নেই তুমি আমাকে সবার সামনে প্রপোজ করেছিলে? না, একদমই মনে নাই। তুমি সব কিছু ভুলে গেছো। ভুলে মানুষ তখন যায় যখন ওর সাথে এইসব কিছু ঘটে। আমরা দেখা করলাম কালকে, মনে নেই? আমি একদিন অনেক অসুস্থ হয়ে যাই, তারপর আমার বাবা হসপিটালে ভর্তি করে, সেখানে আমাদের দেখা হয়, তারপর কথা হয়, তারপর আস্তে আস্তে ভালোবাসা। হয়তো তুমি পাগল, নয়তো আমাকে পাগল বানানোর চেষ্টা করছো। তুমি সব কিছু ভুলে গেছো। তুমি আমাকে বিয়ে করবে বলেছিলে, আরো কত ওয়াদা করেছিলে। দেখো, আমাকে রাগ উঠিও না, চুপচাপ বলো সত্যিটা কে। রাগে জোরে ফারিয়ার দুবাহু ধরে বলি। ফারিয়া ব্যথায় চিৎকার করে ওঠে। আমি তাড়াতাড়ি ছেড়ে দিই। কি হলো? আমি তো এত জোরেও ধরিনি। না, কিছুই হয়নি। আপনার হাতে কি হয়েছে? কিছু না। আপনার চোখে পানি ঝলঝল করছে, আপনার হাত দেখান। আরে কিছুই হয়নি, আর কিভাবে দেখাবো? আমার জামার হাতা তো বড়। বুঝেছে, এইভাবে মানবেন না। আমি টেবিলে পেপার কাটার সিজার দেখে সেটা নিয়ে জামার হাতা কাটতে থাকে। আরে কি করছেন? আমার জামা। আপনার বাবাকে বলবেন,
আরও একটা কিনে দিতে। রিমান জামার হাতা কেটে দেখে ফারিয়ার বাহুর এক জায়গা পুরো কালো হয়ে গেছে। ফর্সা গায়ে কালো দাগ স্পষ্ট দেখা যায়। বিছানায় বসেন। এটা কিভাবে হলো? আসলে পড়ে গেছিলাম, তখন এই জায়গায় আঘাত পেয়েছি। কিন্তু আঘাত দেখে তো মনে হচ্ছে কেউ জোরে লোহার কিছু দিয়ে আঘাত করেছে। কি যে বলে না, আমাকে কে মারবে? মেডিসিন নিয়েছেন? না। ভালো করেছেন। ব্যথা আরো বাড়লে পরে একবারে হসপিটালে ভর্তি হয়। একটু ব্যথার জন্য হসপিটালে ভর্তি হওয়া লাগবে না। এটা এইটুকু ব্যথা লাগে আপনার? দাঁড়ান, আমি ভালো করে দেখি। একটু ব্যথা লাগবে, এটা দেখে আমি ওষুধ লিখে দিব, সময় মতো খেয়ে নেবেন। রিমান ফারিয়ার বাহুর কাছে গিয়ে টিপে টিপে দেখছে। ফারিয়া রিমানের দিকে তাকিয়ে আছে। মিথ্যা ভালোবাসার নাটক সত্যি না হয়ে যায়, এমন ফিল আমি আগে কখনো কারোর জন্য করিনি। ব্যথা লাগছে? হাত পা টিপে ধরে বলে, ব্যথা হচ্ছে, কিন্তু হাতে হচ্ছে না, মনে, সেটা বলতে পারছি না। আপনি ব্যথা পেয়ে খুশি নাকি? ঠোঁটে হাসি যে? এমনি, আমি হাসি খুশি থাকতে পছন্দ করি। আমি কাউকে দিয়ে ঔষধ পাঠিয়ে দিব। ঠিক আছে, দেখেছেন আপনি আমাকে ভালোবাসেন, তাই এত কেয়ার করছেন। মনে করেন। ভালোবাসা টালোবাসা কিছুই না, আমি একজন ডক্টর, তাই সেটার কর্তব্য করছে, বুঝেছেন? আমি তো বুঝেছি, কিন্তু বোঝার দরকার আপনার। অদ্ভুত তো আপনি। রিমান, এখান থেকে কেটে পড়াই ভালো। মনে মনে কথাটা বলছে রিমান। আমি এখন যাচ্ছি, আপনাকে পরে দেখে নিব। কবে দেখবেন বলেন, আমি সেজে গোজে রেডি থাকবো। রিমান ওইখান থেকে চলে যায়। আম সরি রিমান, সত্যিটা আমি তোমাকে এখন বলতে পারবো না। ভেবেছিলাম আমার কাজ হয়ে গেলে তোমার জীবন থেকে চলে যাব, কিন্তু কাহিনী তো অন্যদিকে মোড় নিচ্ছে। আর সত্যি বলতে, জীবনের এই মোড়টাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। ক্লাস শেষ, তাও ভার্সিটির ভিতরে বসে আছি। অয়ন ভাইয়া বলেছে কেউ নিতে আসলে তারপর যেতে। এর আগে আমার পা যদি বাহিরে যায় তাহলে কেটে রেখে দেবে। কিছুক্ষণ পর অয়ন ভাই আসে। সরি, একটু লেট হয়ে গেল। আপনি কেন? রিমন ভাইয়া কোথায়? ওর কাজ আছে, এজন্য। এক মিনিট, আমি আসলে কি প্রবলেম? আপনি আসলে প্রবলেমই প্রবলেম। কোনো সমস্যা নেই, এমনি বললাম। ঠিক আছে, চল। আমি গিয়ে গাড়ি তুলতে নেই, ভাইয়া না করে। আমরা হেঁটে যাব। কোন দুঃখে? যে তোকে মেসেজ দেয় তার কোনো কিছু পাওয়া যায়নি, তবে ওর কথা শুনে একটা কথা বোঝা গেছে যে সে সবসময় তোর উপর নজর রাখে। তাই রাস্তায় সন্দেহজনক কাউকে দেখলেই হবে। এত দূরে হেঁটে যেতে পারবো না। এটুকু রাস্তায় হাঁটলে কিছু হবে না, তাছাড়া বসে বসে মোটা হয়ে গেছিস। আল্লাহ, কি বলে? নিজেকে দেখতে থাকে। অয়ন ভাই আমার হাত ধরে হাঁটতে থাকে। আমি নিশ্চুপ হয়ে যাই, 1 মিনিটের জন্য সব কিছু ভুলে যাই। ভাইয়া বলেছিল না তোর কাছে যে যাবে তাকে মেরে ফেলবে? আমি এখন তোর হাত ধরে বাসা পর্যন্ত যাব, দেখি কি করে। এই কথা শোনার সাথে সাথে আমার আত্মা কেঁপে ওঠে। আমি এক ঝাটকায় হাত ছাড়িয়ে নিই। কি হলো? চোখ বড় বড় করে বলে, যদি আপনার কিছু হয়ে যায়? আমাকে দেখে কি মনে হয় আমাকে মারাতে সোজা? আমি চাই আমাকে মারতে ওর সামনে আসুক, অথবা কাউকে পাঠাক। এত ওভার কনফিডেন্স থাকা ভালো না। আপনি আমার থেকে দূরে থাকবেন। এটা বলার সাথে সাথে অয়ন আমাকে জড়িয়ে ধরে। অদ্ভুত একটা ফিলিংস আমাকে গ্রাস করে। যে অয়ন ভাইয়া আমার হাতও ধরতো না, সে আজকাল কেমন জানি হয়ে গেল। আজ আমাকে জড়িয়ে ধরেছে। আমি বরফের মতো জমে গেলাম। কিছুক্ষণ পরে নিজেই ছেড়ে দিল। কারো ভয় যদি তোর থেকে দূরে থাকতে হয় তাহলে এমন জীবন রেখে লাভ নেই। এবার তোকে জড়িয়ে ধরলাম, দেখি কি হয়। চল আমার সাথে, কিচ্ছু হবে না। তোর থেকে দূরে থাকলে আমি এমনিই মরে যাব। অয়ন ভাই আমার হাত ধরে হাঁটছে, আর আমি তার সাথে সাথে হাঁটছি। দুজনে চুপ করে আছি, কেউ কোনো কথা বলছি না। না চাইতো দুজনের ঠোঁটে হালকা হাসি। আমরা হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছে যাই। কখন যে এতটা পথ একসাথে হাঁটতে হাঁটতে শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। আমরা বাড়ি পৌঁছে ভিতরে ঢুকে দেখি রিমান ভাইয়া মন খারাপ করে বসে আছে। আমি দেখে দাঁড়িয়ে যায়, আমাদের হাতের দিকে তাকিয়ে আছে। আমরা হাত ছাড়তে ভুলেই গেছি। কি যেন বলছিলি? আমি তলে তলে টেম্পো চালাই, তাহলে তোরা কি চালাস? আমি তাড়াতাড়ি হাত ছেড়ে দেই। তুই যেমন ভাবছিস তেমন কিছু না। ও আচ্ছা, মেঘা তো অন্ধ, তুই তাকে হাত ধরে রাস্তা পার করাচ্ছি। চুপ থাকো। আমি উপরে চলে যাই। সত্যি বলতে একটু লজ্জা করছে। অয়ন,
তুই একটু বস, তোর সাথে জরুরি কথা আছে। হুম, এখন বল। আচ্ছা, আমার কি কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? না। মাথায় আঘাত পেয়েছিলাম? আমি কেন জিজ্ঞেস করছিস? মনে থাকলে বল। না, পাসনি। আমার স্মৃতি চলে গেছিল নাকি কোনোদিন? দূর, এমন হবে কেন? তাহলে দুনিয়ার সব কিছু মনে আছে শুধু ফারিয়াকে ছাড়া। এখন তো আমার নিজের উপরই সন্দেহ হচ্ছে। সর শালা, প্রেম করছোস আর আমাকে বলিস নাই? আমি তো নিজেকেই বলি নাই, ফারিয়ার কথা শুনে নিজের উপর কেমন সন্দেহ সন্দেহ লাগছে। আমি গেলাম, তোর ফালতু কথা শোনার কোনো ইচ্ছে নেই। নিজের উপর সন্দেহ করে আমার জ্বালা তোরা কেমনে বুঝবে? সারাদিন রিমানের এসব ভাবতে ভাবতেই চলে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখে পুরো বাড়ি সাজানো হচ্ছে, বাড়ির মানুষে ভরা। পুরো বাড়ি কেন সাজানো হচ্ছে তা আবার ফুল দিয়ে? যাকে জিজ্ঞেস করছি সবাই বলছে কথা বলার মতো সময় নেই। তাকিয়ে দেখি অয়নও আছে। সবাইকে বলছে কোথায় কি করতে হবে। কি আমি কি ওকে জিজ্ঞেস করে? কি হচ্ছে ভাই এসব? বিয়ে নাকি? হুম। হুম মানে কার বিয়ে? তোর আজ গায়ে হলুদ। কাল আঙ্কেল আমাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলেছিল। আমার বিয়ে? আমি জানি না। এই অবিচার আমি হতে দিব না, এই অত্যাচার আমি মানব না। কিছু করতে পারবি না, শুধু শুধু ডায়লগ মেরে লাভ নেই। আব্বা, ও আব্বা, আমি বিয়ে করব না। তুমি কই? কি হয়েছে? সাড়ে মাথা চেঁচাচ্ছিস কেন? বাবা প্লিজ, আমি বিয়েটা এখন করব না, আমাকে একটু সময় দাও। কতটুকু সময় চাই তোর? এই ধরো 1-2 বছর। যা, তোকে 1-2 ঘন্টা দিলাম। বাবা তোমরা আমার সাথে এমন কেন করছো? রিমান, কোনো কথা হবে না। সবাইকে বলা হয়ে গেছে, বিয়েটা তোকে করতেই হবে। আর তোর মাকে বলেও লাভ নেই। ঠিক আছে, বিয়ে করার খুব শখ না ফারিয়া? তাহলে বিয়ে করো, পরে বোঝাবো রিমান কি জিনিস। কিছুই করা নেই, আমি শুধু বাড়ির এদিক সেদিকে ঘুরতে থাকি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আমি শুধু মূর্তির মতো দাঁড়িয়েছিলাম। অয়ন আমাকে কোনো মতেই রেডি করে। কাজের জন্য তো আজ অয়ন ভাইয়ের সাথে কথাও হলো না ভালো করে। তবে অয়ন ভাইয়া আমার জন্য একটা বক্স পাঠিয়েছে। আগে খুলে দেখি কি পাঠিয়েছে। আমি তাড়াতাড়ি করে বক্সটা খুলে তো অবাক। গায়ে হলুদের হলুদ রঙের লেহেঙ্গা, সাথে চুড়ি, পায়েল, কানের দুল। আমার বেশ ভালো লেগেছে। খুশি মনে রেডি হয়ে নিলাম। লেহেঙ্গা পরে মাথায় চুলগুলো খোপা করে চারপাশে ফুল দিয়ে আটকে নিলাম। শ্বাসটা নর্মাল রাখলাম। এত মেকআপ আমার পছন্দ না। রেডি হয়ে লাফাতে লাফাতে নিচে চলে আসলাম। সব মেহমান চলে এসেছে। জোরে গান চলছে। রিমান ভাইকে জোর করে বসিয়ে রেখেছে। সাথে তার আরও অনেক বন্ধু আছে, কিন্তু আমার চোখ তো অন্য কাউকে খুঁজছে। বান্ধবীদের সাথে কথা বলছি, একটা পিচ্চি এসে আমাকে বলল, আপু তোমাকে না ডাকছে ওই কোনার রুমটায়। বলেই দৌড় দেয়। আমাকে ডাকছে। আমি ওই রুমটার সামনে যেতে কে যেন আমার হাত ধরে টান দেয়। আমাকে রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। আমি তাকিয়ে দেখি অয়ন ভাইয়া। আবার সেই রাগী লোক। এই ছেলেটা নিজেকে একটু শান্ত রাখতে পারে না। আবার আমি কি করলাম? তোকে চুল খোপা করতে কে বলেছে? এখন এটাও একটা দোষ। সবাই এভাবেই খোপা করেছে, তাই আমিও। তুই দেখিস নি লেহেঙ্গার গলাটা পিঠের দিকে কত বড়? তোর পিঠ দেখাচ্ছে সবাইকে। জানিস তোর দিকে কতজনে কিভাবে তাকাচ্ছে? ভাইয়ার কথা শুনে নিজের কাছে যেন কেমন লাগছে। মনটা খারাপ হয়ে গেল। ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি। আর চেঞ্জ করা লাগবে না। আপনার কথা শুনে এভাবে আর কারোর সামনে যেতে পারবো না। ভুলটা আমারই। তাড়াহুড়োয় ভালোগুলো চেক করতে পারেনি। দাঁড়া, আমি চুলগুলো ছেড়ে দিয়েছি, তাহলে আর পিঠ দেখা যাবে না। ঠিক আছে, আমি খুলে নেব। তুই একা পারবি না। মাথায় যে ডেকোরেশন করেছিস, পেছে ফির। ভাইয়া আমাকে ধরে পিছনে ফিরিয়ে দেয়। আমার কেমন যেন লজ্জা লাগছে, কারণ এখন পিঠ তো ভাইয়াও দেখেছে। আমার সামনে আয়না, আমি আয়নার দিকে তাকাই। আয়নায় তাকিয়ে দেখি ভাইয়া সেদিকে তাকাচ্ছে না। মনোযোগ দিয়ে আমার চুলের ক্লিপ খুলে দিচ্ছে, খোপা নিচের দিকে। যখন ভাইয়া ক্লিপগুলো খুলছিল তখন অয়ন ভাইয়ের হাত আমার ঘাড়ে স্পর্শ হচ্ছিল। আমি 2 হাত দিয়ে লেহেঙ্গা চেপে ধরি। অদ্ভুত একটা ফিলিংস গ্রাস করছিল আমাকে। ভাইয়া আমার চুলগুলো খুলে দিয়ে আমাকে সামনে ফেরায়। আমি এখনও চোখ বন্ধ করে আছি। আমি চোখ খুলে দেখি অয়ন ভাইয়া অদ্ভুত নজরে তাকিয়ে আছে আমার দিকে। ভাইয়া আমার চোখের নিচে আঙুল দিয়ে কাজল ভরিয়ে আমার কানের পিছনে লাগিয়ে দেয়। আমি তাড়াতাড়ি দরজা খুলে দৌড়ে বাইরে যাই। দৌড়ে গিয়ে একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেই। উনি হাত ধরে ফেলে। সাইডে তাকিয়ে দেখি অয়ন ভাইয়া। তাড়াতাড়ি হাত ছাড়িয়ে দিয়ে আল্লাহ জানে অয়ন ভাইয়া দেখেছে কিনা। তুমি ঠিক আছো তো? জি, আমি ঠিক আছি। সরি, আসলে আমি দেখতে পাইনি। ইটস ওকে। আমি নীল। আর তোমার নামটা? আমি মেঘা।
ও মেঘা, অনেক বছর পরে দেখা হলো। কেমন আছো? ভালো। আমি কি আপনাকে চিনি? বলে গেছো আমাকে? ছোটবেলায় আমরা একসাথে খেলতাম, পড়তাম, তুমি, আমি, রিমান, অয়ন। আপনি কি আদনান আঙ্কেলের ছেলে নীল? চিনতে পেরেছো তাহলে? একে এখানে কে ডাকলো? আমার তো অয়ন ভাইয়ের কথা ভেবেই ভয় লাগছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমাদের কথা বলতে দেখে অয়ন ভাইয়া তাড়াতাড়ি আসে। মেঘা, কে উনি? অয়ন ভাইয়া, আপনি আমার সাথে চলেন, কাজ আছে। ও অয়ন, কেমন আছিস? অনেক বছর পরে দেখা। কে আপনি? কেউ না, চলেন। আরে নিজের বড় ভাইকে চিনিস না? আমি নীল। অয়নের চেহারার হাবভাব পাল্টে যায়, রাগে আগুন হয়ে যায়। তা এত বছর পরে কি মনে করে? মেঘার বাবার সাথে আমাদের একটা বড় ডিল ফাইনাল হয়েছে, আর যখন জানতে পেরেছে ওনার বন্ধুর সাথে ডিল হয়েছে তখন কি আর ইনভাইট না করে পারে। আর আমিও ভাবলাম তোর সাথে অনেক দিন ধরে দেখা হয় না, তাই দেখা করতে চলে আসলাম। ভাই, গলা তো লাগা। আমি তোর ভাই না, সো আমাকে ভাই বলার কোনো দরকার নেই। পার্টিতে এসেছো, ভালো কথা। চুপচাপ বসো, খাও আর শান্তি মতো চলে যাও। নিজের ভাইয়ের সাথে কেউ এইভাবে কথা বলে? হতে পারি তোর সৎ ভাই, কিন্তু আমি তোকে নিজের ভাইয়ের মতোই দেখি। এই ভালো মানুষের নাটক না নিজের কাছে রাখো, আমাকে দেখানোর কোনো দরকার নেই। আর না আমার সাথে কথা বলার কোনো দরকার আছে। চলো ভাইয়া, আমি ভাইয়াকে হাত ধরে নিয়ে যাই। অনেক রাগ করে আছে উনি। ভাইয়া, একটা কথা বলি, আজকে আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে হলুদ পাঞ্জাবিতে। এখন যদি এমন মুখ করে থাকেন তাহলে এর উল্টোটা লাগবে। যান না, গিয়ে রিমান ভাইয়ের সাথে বসেন, বেচারা একা একা বসে আছে। আর একটা কথা। কি বল? আমি কি নাচতে পারি? আমার একমাত্র ভাইয়ের বিয়ে, সবাই নাচবে আমি ছাড়া। এটা কেমন লাগবে? আমার কত শখ ভাইয়ের বিয়েতে। হয়েছে, বুঝেছে। ঠিক আছে, আজ থেকে মানা করবো না, তবে অশালীন নাচ দেওয়া যাবে না। নাচতে পারবো এটাই বেশি। ইচ্ছে মতো নেচে নেই বিয়েতে। আর কার বিয়েতে নাচবে? একটা মাত্র ভাই তোর। কেন, আপনার বিয়েতে নাচতে দেবেন না? আমার বিয়ে আমি অনুমতি দিলেও তুই নাচতে পারবি না। কেন? অয়ন ভাই হেসে চলে যায়, গিয়ে রিমান ভাইয়ের সাথে বসে। আল্লাহ, মনে পড়লো আমার কথা? কেমনে পড়লো? কে মনে করিয়ে দিল? শান্ত হ, তোর বিয়ের কাজে ছিলাম। রাখ তোর বিয়ে, একটা কথা শোন। বল। আমি পালিয়ে যাব, আমাকে সাহায্য কর। সরি, তুই বলতে লেট করে ফেলেছিস। কেন? তোর আগে আঙ্কেল আমাকে বুক করে ফেলেছে। তুই হোটেল নাকি যে তোকে বুক করে ফেলেছে? আঙ্কেল বলেছে তোকে যেন কোনো উল্টাপাল্টা কাজ করতে না দিই। তোর কাছে আঙ্কেল বড় না আমি? তুই বড়, তাই তো তোকে ভুল কোনো কাজ করতে দিতে চাই না। হ্যাঁ জানি। কেন তুই বাবার কথা শুনছিস? আমাকে পট্টি পড়াতে হবে না, মনে রাখবো। সময় আমারও আসবো, তার মানে বিয়েটা করতেই হবে। মনে তো তাই হচ্ছে। তোর পরে কিন্তু আমার পালা। বিয়ের জন্য এত পাগল হয়েছিস কেন? আমাকে জোর করে বিয়ে দিয়া ঠিক করতেছে না। গান বাজনা শুরু হয়, আমিও নাচি। আজা না ছেলে না ছেলে গানে। তারপর বান্ধবীরা মিলে ঢোল বাজে গানে নাচি। মন তো আরও চাইছিল, কিন্তু এখানেই অয়ন ভাই ফুল স্টপ লাগিয়ে দিল। আমি বসে আছি, আমার কাছে নীল এসে বসলো। অনেক সুন্দর ডান্স করো তুমি। ধন্যবাদ। শুধু অয়ন ভাই না দেখলেই হলো। কি হলো? আমার সাথে কথা বলতে মন চাইছে না? শুধু এই জন্যই যে আমি অয়নের সৎ ভাই, এতে আমার কি দোষ? অয়নও আমাকে ভুল বুঝে, আর তুমিও। না না, এমন কোনো ব্যাপার না। আসলে অয়ন ভাইয়ের মাথাটা একটু গরম থাকে, পরে ঠিকই বুঝতে পারে। তোমার কথা জেনে সত্যি হয়। তা এখনো কি করো? অনার্স প্রথম বর্ষে পড়ি। আপনি? বাবার ব্যবসা সামলাচ্ছি। আর অয়ন কি করে? আমার একটা বড় কোম্পানি আছে, যেটা আমি নিজের ক্ষমতায় কিনেছি। আর সেই কোম্পানি এখন আপনার বাবার কোম্পানিকে টক্কর দিতে পারবে। ওয়াও, গুড জব অয়ন। তোমার বাবাকে বলে দিও, যাকে ফেলে চলে গেছিল সে ইচ্ছে করলে তার বিশাল কোম্পানি ফেলে দিতে পারে। তুই নিজেই বলে দে, সামনে দেখ বাবা মা আসছে। অয়ন সামনে তাকিয়ে দেখে তার বাবা আর তার সৎ মা আসছে। দেখেই বোঝা যাচ্ছে খুব কষ্ট হচ্ছে অয়নের। তারা অয়নের সামনে আসে। কেমন আছো অয়ন? ও, চিন্তা করেছেন আমাকে? তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি তো বিশ্বাস করতে পারছি না, কি সৌভাগ্য আমার। কেমন আছো অয়ন? যেমন রেখে গেছিলেন তার থেকে অনেক ভালো। একদম বদলাওনি, ঠিক আগের মতোই আছো। কি দরকার ছিল কথা বলার? আপনিও বদলাননি, আগের মতোই আছেন।
বলে চলে যায় সেখান থেকে। আমিও ভাইয়ের পিছনে পিছনে যাই। ভাইয়া দূরে গিয়ে বসে, সেখান থেকে দেখছে আঙ্কেল কেমন নীল ভাইয়ার তারিফ করছেন সবার সামনে, কাঁধে হাত রেখে কথা বলছে। আমার কেন জানি মনে হচ্ছে নীল ভাইয়া এটা এসব ইচ্ছে করে করছে, এটা দেখানোর জন্য যে সে তার বাবার কতটা প্রিয়। অয়ন ভাই এসব আর দেখতে না পেরে উঠে চলে যায়। অয়নের খুব কষ্ট হচ্ছে, হয়তো সে দেখাচ্ছে না, তবে তার ভেতরটা জ্বলে যাচ্ছে। আমাকে এখান থেকে যেতে দিবে না। তুই গিয়ে দেখ, মাকে বলে যা রাত অনেক হয়েছে, তাই ঘুমোতে যাচ্ছিস। ঠিক আছে, আমি মাকে বলে উপরে চলে যাই। গিয়ে দেখি অয়ন ভাইয়া আমার রুমে বাতি নিভিয়ে বসে আছে। আমি গিয়ে তার পাশে দাঁড়াই। ভাইয়া প্লিজ মন খারাপ করে থেকো না, তুমিই তো বলো খারাপ অতীত কোনোদিন মনে রাখতে নেই, তুমিও ভুলে যাও, মনে করো কিচ্ছুই হয়নি। অয়ন ভাইয়া আমার কোমর জড়িয়ে ধরে। আমি দাঁড়িয়ে আছি, অয়ন ভাইয়া বসে আমাকে জড়িয়ে ধরে। অয়ন ভাইয়ের চোখ দিয়ে পানি পড়ছে। কি করে ভুলে যাব? যে বাবাকে আমি আমার হিরো মানতাম সে আমাদের ছেড়ে চলেছে, আর তার কারণে আমার মা হার্ট অ্যাটাক করে। এতটা বছর একা একা কাটিয়েছে, আমার খবর নেওয়ার প্রয়োজন বোধ করেনি। যেখানে আমার হওয়ার কথা ছিল সেখানে আজ নীল। ওনাকে দেখে আমার পুরনো সব কষ্টের স্মৃতি ভেসে উঠছে। মেঘা, আমার অনেক কষ্ট হচ্ছে, আজ মার কথা ভীষণ মনে পড়ছে। আমি অয়ন ভাইকে জড়িয়ে ওনার চোখের পানি মুছে দেই। আমারও অনেক কান্না পাচ্ছে। প্লিজ কান্না করো না, হয়তো ওনারও কিছু কারণ ছিল। তুই কিছু জানিস না। নীল আর তার মা আমার বাবার আগের বউ ছিল, সেটা মা জানতো না। বাবা নীল আর তার মাকে আমাদের বাসায় আশ্রিত হিসেবে এনেছিল। কিছু বছর পর জানতে পারি উনি বাবার প্রথম স্ত্রী। উনি বাবাকে হুমকি দেয়, আমাকে আর মাকে বের না করে দিলে পুলিশের কাছে যাবে আর ওনার কোম্পানি ডুবিয়ে দেবে। সেই ভয়ে উনি আমাদের বের করে দেয়। মা সহ্য করতে না পেরে মারা যায়, আর আমি 12 বছর বয়সে এতিম হয়ে যাই। কী করে ভুলবে এত কিছু? কোন বাবা তার সন্তানের সাথে এমন করে? একটা দিনের জন্য দেখতে আসেন আমাকে। আমি মরে গেছি নাকি বেঁচে আছি সেটা জানার প্রয়োজনও বোধ করেনি। কী করে মাফ করবো বলতো? আজ আমার খুব কষ্ট হচ্ছে। আমি চাই না এদের কথা মনে করে কষ্ট পেতে, তো বুকের মধ্যে ব্যথা হচ্ছে। আমি অয়ন ভাইয়ের পাশে বসে ওনাকে জড়িয়ে ধরি। অয়ন ভাই কাঁদতে থাকে। আমি অয়ন ভাইকে কখনো কাঁদতে দেখিনি। আমারও চোখে পানি চলে আসে। এসব চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে। প্লিজ আমাকে ছেড়ে যাস না। মনে হয় না আমার আর ঘুম আসবে। কেন আসবে না? আমি কোথাও যাব না, আপনি শুয়ে পড়েন। আপনার ঘুম না আসা পর্যন্ত আমি এখানে আছি। অয়ন ভাইয়া আমার কোলে মাথা রেখে আঁকড়ে ধরে চোখ বন্ধ করে আছে, কিন্তু চোখে পানি ঠিকই পড়ছে। অয়ন মেঘার কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়, আর মেঘা খাটে হেলান দিয়ে ঘুমিয়ে যায়। রিমান অনেক রাতে দেখতে আসে অয়নকে, দেখে ওরা এইভাবে ঘুমিয়ে আছে। রিমান হালকা হাসি দিয়ে চলে যায়। সকালে জোরে দরজা লাগানোর শব্দে অয়নের ঘুম ভেঙে যায়। উঠে দেখে সে মেঘার কোলে শুয়ে আছে, আর মেঘাও খাটে হেলান দিয়ে শুয়ে আছে। অয়ন উঠে মেঘাকে আস্তে করে ঠিক করে শোয়ায়। কিছুক্ষণ মেঘার দিকে তাকিয়ে থেকে ওর কপালে একটা কিস করে দিয়ে উঠে যায়। এমন কেন মনে হলো কেউ একজন সজোরে দরজা লাগিয়েছে? কে এসেছিল এই রুমে? বা কেউ দরজাগুলো আমাদের এইভাবে দেখে রাগের জোরে দরজা লাগিয়েছে? কিন্তু কে করবে? রিমান এমন করবে না। আঙ্কেল আন্টি দেখলে রাগ হয়তো আমাদের উঠিয়ে জিজ্ঞেস করতে পারে, কিন্তু দরজা লাগিয়ে চলে যাবে না। ধর, হয়তো বেশি ভাবছে। কটা বাজে? 10টা বাজে। আমাকে কেউ ডাক দিল না। যাই, নিচে গিয়ে দেখি কী অবস্থা। নিচে গিয়ে মেজাজটি খারাপ হয়ে গেল। নীল বসে বসে চা খাচ্ছে।